আরও একবার হাজির হলাম আমরা আপনাদের সামনে। আমরা তো বাংলার ভোটের দিকে নজর রাখছি আপনাদের সঙ্গে সঙ্গে। তো এবারে আমরা কয়েকদিন পর পর একটা কাজ করি, আমরা একটু কেন্দ্রগুলোর দিকে কেন্দ্রীভূত হই, একটু কেন্দ্রগুলোর দিকে আলাদা করে নজর রাখি। আজকে আমরা বহরমপুর কেন্দ্রে একটু নজর রাখি, কারণ বহরমপুরের ভোট তো একদম সামনে। আমাদের সঙ্গে আমাদের নিউজ কোম্পানির এডিটর, বিশ্লেষক, সাংবাদিক অর্ক ভাদুরী রয়েছেন। আমরা একদম সরাসরি অর্কর কাছে চলে যাচ্ছি। অর্ক, বহরমপুরে ফ্যাক্টরটা কি হতে চলেছে এবার? আমার কাছে বহরমপুর হচ্ছে এইবারের বিধানসভা নির্বাচনে সবচেয়ে ইন্টারেস্টিং কেন্দ্র। কারণ আমরা জানি যে মুর্শিদাবাদ হচ্ছে নবাবের জায়গা, এবং বাংলা মিডিয়ার একাংশ যাকে মুর্শিদাবাদের শেষ নবাব হিসেবে, রাজনৈতিক নবাব হিসেবে চিহ্নিত করেছিলেন, তার হৃত সাম্রাজ্য পুনরুদ্ধারের লড়াই। অধীর চৌধুরী পশ্চিমবঙ্গে রাজনৈতিক ইতিহাসে টিকে থাকবেন কিনা, অধীর চৌধুরী প্রকৃতই বহরমপুরের রবিনহুড কিনা, সব কিছুর উত্তর আমরা কিন্তু মে মাসের একদম শুরুতে পেয়ে যাব। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। অধীর চৌধুরী সম্ভবত তার জীবনের কঠিনতম নির্বাচন লড়তে চলেছেন। মানে এই এমন রাজনৈতিক সমীকরণটা হয়েছে সেই প্রসঙ্গে বলছো কি? একেবারে তার কারণ হচ্ছে আমরা জানি যে বহরমপুর শহর এবং অধীর চৌধুরী সমার্থক, এই দুটোকে আলাদা করা যায় না। একদম অনেক আগে, আজ থেকে ৩৫ বছর আগে, ৩.৫ দশক আগে, ১৯৯১ সালের বিধানসভা নির্বাচনে অধীর চৌধুরী প্রথম নবগ্রাম আসন থেকে লড়াই করেন এবং তিনি পরাজিত হন। সেই সময় বামপন্থী ফ্রন্টের কাছে তিনি হেরে যান। তারপরে ৯৬ সালে অধীর চৌধুরী জেলে বসে নির্বাচনে লড়েন। আমরা তো সেই সময় খুব ছোট, সাংবাদিকতায় আসার কোনো প্রশ্নই নেই। পরে যখন সাংবাদিকতা করতে গিয়েছি, মুর্শিদাবাদে গিয়েছি, বহরমপুরে গিয়েছি, এবং সিনিয়র জার্নালিস্টদের কাছ থেকে শুনেছি যে ৯৬ সালে অধীর চৌধুরীর জয় একটা মাইল ফলকের মতো বিষয়। উনি জেলে এবং গাছের ডালে ডালে স্পিকার লাগিয়ে অধীর চৌধুরীর বক্তৃতা শোনানো হতো। সেইভাবে অধীর চৌধুরী জিতেছিলেন। তাকে নিয়ে বিতর্কের তো অন্ত নেই, কিন্তু অধীর জিতেছিলেন, অস্বীকার করা যাবে না অধীরকে। তারপরে ৯৯ সাল থেকে অধীর চৌধুরী একটানা বহরমপুরের সাংসদ। বহরমপুর আরএসপির দুর্গ হিসেবে পরিচিত ছিল। ত্রিদীপ চৌধুরীর আরএসপির, এবং ত্রিদীপ চৌধুরী বহুবার ওখান থেকে সাংসদ হয়েছেন। সেইখানে দোর্দণ্ড প্রতাপ বামফ্রন্টকে হারিয়ে অধীর চৌধুরী ৯৯ সালে জেতেন, তারপরে ২০০৪-এ জেতেন, তারপরে ২০০৯-এ, ২০১৪-এ, এমনকি ২০১৯-এ তৃণমূল কংগ্রেসের প্রবল চ্যালেঞ্জকে মোকাবিলা করে অধীর কিন্তু জেতেন। কিন্তু আমরা দেখলাম ২ বছর আগে ২০২৪ সালে ইউসুফ পাঠান, যার সঙ্গে দূর দূরান্তেও মুর্শিদাবাদের কোনো সম্পর্ক নেই, বহরমপুরের কোনো সম্পর্ক নেই, সেই ইউসুফ পাঠানের কাছে অধীর চৌধুরী হেরে গেলেন বহরমপুর লোকসভায়। কিন্তু যেটা খুব ইন্টারেস্টিং, এই যে চূড়ান্ত দুঃসময়েও বহরমপুর লোকসভায় কিন্তু, বহরমপুর লোকসভার মধ্যে যে বহরমপুর বিধানসভা, সেখানে কিন্তু অধীর চৌধুরী তিনি লিড পেয়েছিলেন। কাজেই আজকে অধীর চৌধুরীর লড়াই হচ্ছে ২০২৪, অন্তত ২০২৪ সালের ফলাফলটাকে ধরে রাখা। বহরমপুরে একই সঙ্গে দুটো ফলার বিরুদ্ধে তাকে লড়তে হচ্ছে, সেই আলোচনায় আমরা আসবো। একদিকে বিজেপির পক্ষে যে বহরমপুর হিন্দু প্রধান এলাকা, বহরমপুর বিধানসভা, বহরমপুর শহর আমরা জানি, সেখানে হিন্দু ভোট বিজেপির দিকে জমাট বাঁধছে, সেই হিন্দু ভোটকে নিজের দিকে নিয়ে আসার লড়াই। অন্যদিকে বহরমপুর বিধানসভায় যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ থাকেন, তাদের কাছে নিজেকে বিজেপি বিরোধী শক্তি হিসেবে তৃণমূলের বদলে নিজেকেই বিশ্বাসযোগ্য আবার প্রমাণ করবার লড়াই। কাজেই দাদা জিতবেন না দাদা হারবেন বহরমপুরে, এটা হচ্ছে সবচাইতে বড় প্রশ্ন। রাইট। তো এইবার আমাকে তুমি একটুখানি বলো, এই যে তুমি বলছো যে যেহেতু বিধানসভা কেন্দ্রটা, বহরমপুর বিধানসভা কেন্দ্রটা হিন্দু প্রধান, তো এই বিষয়টা কতটা অধীর চৌধুরীর বিপক্ষে যেতে পারে? এটা খুব ইন্টারেস্টিং। অধীর চৌধুরীর বিরুদ্ধে যে দুজন মূল প্রার্থী লড়াই করছেন, একজন হচ্ছেন, উনি কাঞ্চন নামে পরিচিত, আমরা কাঞ্চন দা বলে ডাকি, যিনি বর্তমান এমএলএ, বিজেপির এমএলএ। বহরমপুরের ছেলে? হ্যাঁ, আমি বহরমপুরের ছেলে, আমার বাড়ি বহরমপুরে, পুরনো বাড়ি। সুব্রত মৈত্র, যিনি বর্তমানে এমএলএ, তিনিও এককালে অধীর চৌধুরীর ভাবশিষ্য ছিলেন। তিনিও এককালে অধীর চৌধুরীর সঙ্গেই রাজনীতি করেছেন, অধীর চৌধুরীর হাতে তৈরি বলা যায়। এবং অধীর চৌধুরীর আরেক প্রতিপক্ষ, এবারে প্রবল প্রতিপক্ষ, যিনি নারুগোপাল মুখোপাধ্যায়, যিনি এখন বহরমপুর পৌরসভার
চেয়ারম্যান তিনিও কিন্তু অধীর চৌধুরীর শিষ্য, অধীর চৌধুরীর হাতে গড়া। যেটা একটা অদ্ভুত লড়াই, অদ্ভুত ইন্টারেস্টিং কেন্দ্র, হয়তো কলকাতা থেকে অনেকটা দূরে বলে সেইভাবে আলোচিত হচ্ছে না, যেখানে অধীরবাবুকে লড়তে হচ্ছে তার দুই প্রাক্তন শিষ্যের বিরুদ্ধে। এটা খুব খুবই ইন্টারেস্টিং একটা জায়গা। এবং আমি যদি একটুখানি পরিসংখ্যানের দিকে যাই, 2016 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে বাম কংগ্রেসের জোট হয়েছিল এবং সেখানে মনোজ চক্রবর্তী ছিলেন কংগ্রেসের প্রার্থী ওই বিধানসভায়, বহরমপুর বিধানসভায়, এবং তিনি প্রায় 70% ভোট পেয়ে জিতেছিলেন। তারপরে যে তৃণমূল প্রার্থী ছিলেন তিনি পেয়েছিলেন 19% ভোট, বিজেপি পেয়েছিল 10% ভোট। ফারাকটা হচ্ছে 70%-এর সঙ্গে 19%, এটা 16 সালে। এবং তার ফলে তারপরে 19 সালে অধীরবাবু জিতলেন লোকসভা নির্বাচনে। এবং হয়তো তোমারও মনে আছে সেই 19 লোকসভা নির্বাচনের সকালে অধীরবাবুর একটা দাবাং ভিডিও খুব ভাইরাল হয়ে গিয়েছিল, অভিযোগ যে তৃণমূল কংগ্রেস বুথ দখল করছিল। এবং সেবারও অধীরবাবুর লড়াই ছিল 19 সালে এক প্রাক্তন ভাই প্রতিম শিষ্যের বিরুদ্ধে, অপূর্ব সরকার ডেভিড। বহরমপুরের পাশেই হচ্ছে কান্দি, এবং অধীরবাবু বলেছিলেন যে ওই ডেভিডের বাড়িতে আমি এত ভাত খেয়েছি সেই চাল যদি একটা গোলায় ধরবে না। সেই ডেভিডকে হারিয়ে উনি যেতেন এবং সকালবেলায় অভিযোগ আছে তৃণমূল বুথ দখল করছে। অধীরবাবু তখন একদম তার শার্ট খুলে তিনি বলেন যে আগে আমাকে গুলি কর, তারপরে বুথ দখল করবি। একদম সেই পুরনো অধীর, ভিনটেজ অধীর। কিন্তু এই সবটাই বদলে গেল গত বিধানসভা নির্বাচনে। গত বিধানসভা নির্বাচনেও আমি যখন বহরমপুরে যাই কভার করতে, সেই সময় বহরমপুরের মানুষের কাছে হট ফেভারিট হচ্ছে কংগ্রেস। মানে মনোজ চক্রবর্তী, যিনি অধীরবাবুরই প্রার্থী, তিনি বহরমপুরে হারবেন, এটা একটা অস্বাভাবিক ব্যাপার ছিল, কিন্তু সেটাই ঘটেছিল। শুধু সেটা ঘটেনি, আমরা পরিসংখ্যানে দেখব কংগ্রেস প্রার্থী 3 নম্বরে নেমে গিয়েছিলেন। 16 সালে যে কংগ্রেস পেয়েছিল 70% ভোট, তার ভোট কমে দাঁড়িয়েছিল 20%। বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র কাঞ্চন, তিনি পেয়েছিলেন প্রায় 46% ভোট। তৃণমূল কংগ্রেসের প্রার্থী এই নাড়ুগোপাল মুখোপাধ্যায়, তিনি পেয়েছিলেন 32%। মানে অধীর কারিশমা কাজে লাগছে না, কাজে 21-এ লাগেনি। এবং সকলকে বিস্মিত করে 21 প্রমাণ করে দিয়েছিল বহরমপুর শহরের যে হিন্দু ভোট, সেটা জমাট বাঁধছে বিজেপির পক্ষে। এবং 21-এর পরে 24-এ, যদিও 24-এ অধীর চৌধুরী লোকসভায় লিড নিয়েছেন, কিন্তু যদি আমরা বহরমপুর বিধানসভার আনাচে কানাচে ঘুরি, তাহলে আমরা স্পষ্ট হিন্দুত্ববাদী রাজনীতির জনপ্রিয়তা দেখতে পাবো। বহরমপুরের যেটা প্রাণকেন্দ্র, যেখানে লাল দিঘি রয়েছে, তার পাশে এফইউসি ময়দান রয়েছে, স্কোয়ার ফিল্ড রয়েছে। অধীরবাবু একসময় গল্প করে বলতেন যে এই বহরমপুরকে আমি নিজের হাতের মতো সাজিয়েছি। তার থেকে একটু এগোলে গান্ধী কলোনি। সেই গান্ধী কলোনি মূলত দরিদ্র মানুষের বাস। এই গান্ধী কলোনিতে যদি এখন আমরা যাই, তাহলে দেখব যে গোটা গান্ধী কলোনি রাম এবং হনুমানের পতাকায় ছয়লাপ হয়ে রয়েছে। কাজেই এবং মধ্যবিত্ত পাড়াগুলোতেও, যেহেতু মুর্শিদাবাদ জেলাটা হচ্ছে সংখ্যালঘু প্রধান জেলা, যেই জেলায় কিছুদিন আগে হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করেছেন, এবং যেই হুমায়ুনের আরও বহু বিজেপি সংযোগের কথা এখন সামনে আসছে, তার ফলে মুর্শিদাবাদ জেলা, বারবার করে এটা বলা দরকার যে সাম্প্রদায়িক রাজনীতির একটা ল্যাবরেটরিতে পরিণত হয়েছে। অথচ মুর্শিদাবাদ জেলা থেকেই সব থেকে বেশি নাম কিন্তু বাদ গেছে, সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে। এর ফলে এটার দুটো ইম্প্যাক্ট, একটা দিকে হিন্দু ভোট সেটা বিজেপির দিকে যেমন জোট বাঁধছে, তেমনি একটা সম্ভাবনা রয়েছে যে মুসলিম ভোট সেটাও কিন্তু বিজেপিকে হারাতে পারে এমন দলের দিকে জোট বাঁধার সম্ভাবনা। কিন্তু মুর্শিদাবাদের মজাটা হচ্ছে যে এই জেলায় এমন বেশ কিছু কেন্দ্র রয়েছে, বহরমপুর তো বটেই, যেখানে অধীরবাবু নিজে লড়ছেন। এর বাইরে ধরুন ডোমকলে সিপিআইএম একজন খুব গুরুত্বপূর্ণ স্থানীয় নেতাকে প্রার্থী করেছে। জলঙ্গি খুব ইন্টারেস্টিং সিট, রানীনগর খুব ইন্টারেস্টিং সিট, খড়গ্রাম, এগুলোতে বামপন্থীরা ভালো লড়াই করছেন। একইভাবে শামসেরগঞ্জের মতো জায়গায়, ফারাক্কার মতো জায়গায়, সেখানে কিন্তু কংগ্রেস খুবই শক্তিশালী। এবং অধীর চৌধুরী বহরমপুরে লড়াই করবার পর গোটা জেলাতে কংগ্রেস কিন্তু নতুনভাবে উদ্দীপিত হয়েছে। কিন্তু গোটা মুর্শিদাবাদ জেলা আর বহরমপুর তো এক নয়। মুর্শিদাবাদ জেলা সংখ্যালঘু প্রধান, বহরমপুরে কিন্তু উল্টো হিন্দু ভোটের মেরুকরণ ঘটেছে।
নিশ্চিতভাবে ঘটেছে এবং হিন্দু ভোট কিন্তু বিজেপির দিকে জড়ো হচ্ছে। কাজেই বহরমপুরের খেলাটা হচ্ছে যে কোন ফ্যাক্টরটা বেশি কাজ করছে, হিন্দু ফ্যাক্টর বেশি কাজ করছে নাকি শহরের আবেগ, দাদাকে কেন্দ্র করে তৈরি হওয়া আবেগ, অধীরবাবু আবেগ। এইটা হচ্ছে অধীরবাবুর সামনে সবচাইতে বড় চ্যালেঞ্জ, যে তার নিজের যে ক্যারিশমা সেইটা দিয়ে সাম্প্রদায়িক মেরুকরণের যে ভোটকে অধীরবাবু পরাজিত করতে পারেন কিনা। এবং আরও একটা বিষয় কিন্তু এই ভোটে ঘটছে, যেটা খুব একটা হয়তো সেই অর্থে আলোচিত হচ্ছে না কলকাতার দিকে। অধীরবাবু যেখানেই প্রচার করতে যাচ্ছেন, যেখানেই যেই ওয়ার্ডে, আমি দেখছিলাম উনি ইন্দ্রপ্রস্থ গেছেন, সেখানে মোল্লাগেড়েতে গেছেন, সেখানে তৃণমূল কংগ্রেসের স্থানীয় কাউন্সিলরদের নেতৃত্বে তৃণমূল কর্মীরা স্লোগান দিচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, গো ব্যাক বলছেন। এতখানি তীব্র বিরোধিতার মধ্যে পশ্চিমবঙ্গে কোনো হেভিওয়েট ক্যান্ডিডেটকে পড়তে হয়নি, ভবানীপুরে শুভেন্দু অধিকারীকেও পড়তে হয়নি, অধীরবাবু এটা ফেস করছেন। কাজেই এই সবটাকে কমব্যাট করে জেতা, এটা অধীরবাবুর জন্য কঠিন লড়াই, কিন্তু শেষ পর্যন্ত মানুষটার নাম অধীরবাবু এবং কেন্দ্রটার নাম বহরমপুর। কাজেই যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু হতে পারে। মানে অধীরের সামনে যেটা বললে যে একটা বিশাল চ্যালেঞ্জ, তো এই চ্যালেঞ্জটাকে যেহেতু তুমি স্থানীয় ছেলে এবং অনেক গভীর ভাবে দেখেছো, মানে ওই কেন্দ্রের পালসটা অনেক বেটার বোঝো হয়তো তুমি, তো অধীরবাবু এই চ্যালেঞ্জটাকে কিভাবে উতরে যাওয়ার কথা ভাবছেন, তার কৌশলটা কি? প্রথমত এই যে বহরমপুর বিধানসভার যারা ভোটার, অধীর চৌধুরীর জন্য তাদের কাছে নতুন করে পৌঁছানোর কিছু নেই। অধীর চৌধুরী নামটাই যথেষ্ট একটা প্রার্থী হিসেবে। কিন্তু যেটা সমস্যা হচ্ছে যে অধীর চৌধুরীর সঙ্গে যে লোকবল ছিল, যে বিপুল সংখ্যক যুব শক্তি ছিল, বহরমপুর শহরের কম বয়সী ছেলেমেয়েরা তারা অধীর চৌধুরীর সঙ্গে যেরকমভাবে কংগ্রেসের সঙ্গে ছিল, সেটা আর একেবারেই নেই। অধীর চৌধুরীর নামের ওজন রয়েছে, খুবই ওজনদার নাম, কিন্তু ভার থাকলেও ধার কিন্তু কমেছে। কারণ এই যে কম বয়সী যুব শক্তি যাদেরকে ভোট করানোর জন্য যাদের লাগে, তারা কিন্তু নারুগোপাল মুখার্জির সঙ্গে বিরাট অংশ। আর তার বাইরে যে ট্র্যাডিশনাল বহরমপুরের ভোট, বহরমপুরের দীর্ঘদিনের বাসিন্দাদের যে ভোট অধীর চৌধুরী পেতেন, সেটা কিন্তু মূলত হিন্দু ভোট, সেই ভোটটাও কিন্তু বিরাট অংশ বিজেপির দিকে চলে গেছে। কাজেই সব কটা ফ্যাক্টর অধীর চৌধুরীর বিপক্ষে। যদি আমরা হৃদয় এবং মাথার সেই পুরনো ঝগড়াটার মধ্যে যাই, তাহলে আমরা দেখব যে মস্তিষ্ক কিন্তু বলছে এই নির্বাচন সাংগঠনিকভাবেই অধীর চৌধুরীর পক্ষে জেতা কঠিন। কিন্তু বহরমপুর আর অধীর চৌধুরীর মধ্যে একটা হৃদয়ের কানেকশন রয়েছে, এটা তার বিরোধীরাও অস্বীকার করতে পারবেন না। কাজেই হৃদয় মস্তিষ্ককে হারিয়ে দেয় কিনা এইটা বোঝার জন্য আর দিন 20 আমাদের অপেক্ষা করতে হবে। এক্স্যাক্টলি, আমরা দিন 20 অপেক্ষা করব। আমাদের হৃদয় জিতবে না মস্তিষ্ক জিতবে, মানে হৃদয়কে বহরমপুরের মানুষ জেতাবেন না মস্তিষ্ককে জেতাবেন, সেদিকে তো আমাদের নজর থাকবেই। আমরা আবারও ফিরবো অন্য এপিসোড নিয়ে, অন্য কেন্দ্রে চোখ রাখবো। আপনারাও সঙ্গে থাকুন।